বৈরী আবহাওয়ায় কুমিল্লা সহ বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ। সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশে বিপর্যস্ত জনজীবন। দুর্গত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, জলজট, যানজটে নাকাল নগরবাসী। 6 বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। এই পানিটা বার করতে হলে ইঞ্জিনটা ডুবলেই শেষ, বন্ধ হয়ে গেছে গাড়িটা। এখানে যে বৃষ্টি, পানি, জল বন্ধ, কেউ গাড়িতে আসে না, এখান থেকে কেউ গাড়ির কাস্টমারের প্রচুর আসে। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে। 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে এখনই সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বরিশালে খালপাড় ও বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত, শ্রদ্ধা ভালোবাসায় কর্মবীরকে স্মরণ। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কুমিল্লা শহরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। এছাড়া আরও কয়েক জেলায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়, ব্যাহত হয় যান চলাচল। আগামী 24 থেকে 48 ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হাঁটু পানি ঠেলেই পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় দুটি ছোট নৌকারও। এমন চিত্র কুমিল্লা শহরের সরকারি মহিলা কলেজ কেন্দ্রের। গতরাত থেকে সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টি হয় কুমিল্লায়। পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এরই মাঝে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিতে গিয়ে নাকাল হতে হয় শিক্ষার্থীদের। পরিস্থিতি বিবেচনায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টা বেশি সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের। সকালে খুব পানিতে ভিজে আসতে হয়েছে, তো এটা খুব অনেকটাই কষ্ট হচ্ছে। রাস্তা পুরো পানি ছিল, অনেকের কোমর পর্যন্ত। এভাবে আসলে পরীক্ষা দেওয়া যায় না। রিক্সা পাই নাই, বাসা থেকে এতটুকু পর্যন্ত হেঁটে আসছে। বাচ্চারা অনেকটাই নার্ভাস। অনবরত বৃষ্টি ছিল, উচিত ছিল আজকে পরীক্ষাটা স্থগিত রাখার জন্য। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, সেটা বোঝা যাচ্ছে না, সেই বিষয়টা চিন্তা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী পরীক্ষা, যেটা আমাদের ভাষা সৈনিক অজিত গুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। ঠাকুরপাড়া স্টেডিয়াম এলাকা, রেসকোর্স, কান্দিরপাড় সহ শহরের বেশিরভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। কোথাও কোথাও পানি ঢোকে বাসাবাড়ি, দোকানপাটেও। শহরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার পর্দা, মনে করেন ফোন কাভার, এগুলো অনেক, এটা কি বলবো। সিটি কর্পোরেশনের ড্রেন যেগুলো আছে এগুলো সঠিকভাবে পরিপূর্ণ করে পরিষ্কার রাখে সবসময়, তাইলে এগুলা প্রতিরোধ করা সম্ভব। যে কালভার্টগুলোর জন্য পানি যা নিষ্কাশনের বাধাগ্রস্ত হচ্ছে, ওই সমস্ত কালভার্টগুলো ইতিমধ্যে ভাঙা শুরু করেছে। আমি এবং আমাদের সিইও সাহেব এখানে আছেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে দায়িত্বরত আছেন। টানা বৃষ্টিতে আজও সাভারের বিভিন্ন এলাকা জলমগ্ন। ঢাকা আরিচা, নবীনগর চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল মহাসড়কের কয়েকটি পয়েন্ট পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। এছাড়া জামগড়া, জিরাবো, বাইপাইল সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আশুলিয়া, শ্রীপুরে জলাবদ্ধতার দুর্ভোগ দূর করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সব ডুবে গেছে, টাকা সম্ভব না। আজকে যদি ভালো একটা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, তাইলে আমাদের এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ কমতো।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। পানিবন্দী এলাকার মানুষের আশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। জাহিদ হাসান, যমুনা নিউজ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলা। এসব এলাকায় কয়েকদিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো বন্যার পানিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন বানভাসীরা। গতকাল দুপুর থেকে ভারী বৃষ্টি না হওয়ায় দুর্গত এলাকার কোথাও কোথাও পানি কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় বানের পানিতে ডুবে বৃদ্ধ ও শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে বান্দরবানে ভারী বৃষ্টি কমে আসায় জেলা শহরের কয়েকটি নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী পানি কমতে শুরু করেছে। তবে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পাহাড় ধসের কারণে বান্দরবান সদরের সাথে রোয়াংছড়ি, রুমা ও থানচি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। বানভাসীদের ত্রাণ সহায়তায় মাঠে রয়েছে প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। সব কিছু নষ্ট হয়ে গেছে গা। 8-9 দিন ধরে সাইকেল সেন্টারে পুরো নিয়েছিলাম। কালকে এখানে পানি অর্ধ কমছিল, তখন এখানে খিচুড়ি দিছে। পাওয়ার মতো সুযোগ নেই, আমরা এখানে ছিলাম না। বহুত কষ্ট আছে, মাল বোকা যা আছে সব ভিজে বেশি গেলে তোষক সব অনেক খানার একটা কোনো পদ্য নেই, খামুতে পানির সংকট এবং বিদ্যুতের প্রয়োজন। মোটর দিয়ে ঘর বাড়ি ধুইতে হইবে। রাঙামাটিতেও বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন। এখনও কিছু এলাকার সাথে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু এলাকায় পানি কিছুটা কমতে শুরু করলেও জেলার অনেক এলাকা এখনও পানির নিচে। খাদ্য ও বিশুদ্ধ পানি ও ত্রাণের সংকট তো রয়েছেই। অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গম এলাকায় নৌকায় খাদ্য ও বিশুদ্ধ পানি ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের ও নিখোঁজ রয়েছে 1 জন। খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকে পানি নেমেছে, তবে বৃষ্টির কারণে ভোগান্তি রয়েছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আমরা চট্টগ্রামে যুক্ত হব বাঁশখালীতে। প্রথমে শহীদুল সুমনের সঙ্গে কথা বলবো, জলবদ্ধতার খবর জানবো তার কাছ থেকে। সুমন, বানভাসীরা কি বলছেন? তারা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা? সব মিলিয়ে কি অবস্থা দেখছেন সেখানে? সড়কের আশেপাশে যেসব এলাকায় পানি উঠেছে তারা বেশ ত্রাণ পাচ্ছে। অর্থাৎ শহরের বাইরে কিংবা প্রশাসনের পক্ষ থেকে যারা আসছেন তারা আসলে যেহেতু পানির ভেতরে আসলে যেতে পারছে না গ্রামগুলোতে, সেক্ষেত্রে তারা আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে ত্রাণ দিয়ে তারা ফিরে যাচ্ছে। অর্থাৎ একেবারে ভেতরে, যে গ্রামের ভেতরে যারা জলমগ্ন রয়েছেন কিংবা পানির নিচে রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছেন না, এমন অভিযোগ আমরা শুনেছিলাম তাদের কাছ থেকে। তবে আমরা দেখেছি সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য যারা সরকারি বেসরকারি সংস্থা রয়েছেন তারা এখন কিন্তু অনেকেই একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে। তবে একটি সুসংবাদ হলো আজকে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টিপাত নেই, সেক্ষেত্রে পানিও কিছুটা নামতে শুরু করেছে। অর্থাৎ যেসব নিচু এলাকায় আগে কোমর পরিমাণ কিংবা গলা পরিমাণ পানি ছিল সেটি এখন ধীরে ধীরে কয়েক ফুট নামতে শুরু করেছে। ফলে এখানকার মানুষ এখন সেই তাদের যে ঘর বাড়ি হারিয়েছে সেই জায়গাগুলো থেকে তারা এখন কিন্তু চেষ্টা করছেন যে তাদের যেই সম্বলগুলো রয়েছে শেষ সম্বল সেগুলো আসলে খুঁজে ফেরার। অনেকে দেখছি একেবারে বসতঘর একেবারে তলিয়ে গিয়েছে, একেবারে ধসে পড়েছে, তারাই আসলে সবচেয়ে বেশি কষ্ট রয়েছে। এখন বানভাসী মানুষ যেটি বলছে তাদেরকে পুনর্গঠন কিংবা পুনর্বাসন, অর্থাৎ তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে বাসাবাড়ি তৈরি করতে তাদের যে অর্থটুকু দরকার সেটি যাতে সরকারের পক্ষ থেকে কিংবা নানাভাবে পরিস্থিতি একটু উন্নতির দিকে রয়েছে। অনেক ধন্যবাদ সুমন আপনাকে। এবার আমরা একটু সাতকানিয়ার খবর জানবো আমার সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। রিয়াজ, এখন তো পানি নামতে শুরু করেছে, দুর্গত এলাকাগুলোর সবশেষ পরিস্থিতি কি দেখছেন সরেজমিনে থেকে? আজকে সারাদিনই রোদ ঝলমলে একটা দিন ছিল সাতকানিয়ায়, কোনো ধরনের বৃষ্টি হয়নি এবং রোদের তীব্রতাও খুব একটা খারাপ ছিল না। আমরা যদি সারাদিনই বলার চেষ্টা করেছি, পানি নেমেছে প্রচুর, যে পরিমাণ পানি ছিল সেটির অর্ধেকে নেমে এসেছে বলা যায়।
তবে যদিও নিম্নাঞ্চলগুলোতে এখন পর্যন্ত পানি রয়েছে। দেখতে পাচ্ছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি উচ্চ বিদ্যালয়, সেখানেও যতটুকু পানি দেখা যায় বিদ্যালয়ের ঠিক নিচতলা যেটি সেখানেও পানি প্রবেশ করেছিল, আর এখন অনেকটাই পানি সরে গেছে। যদিও আরও কয়েকদিন সময় লাগবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি খুলতে, কারণ যে মাঠ সেই মাঠেও পানি রয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন যে গ্রামীণ সড়ক বা চলাচলের রাস্তা, মূল সড়ক থেকে একেবারে প্রত্যন্ত গ্রামে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায়ও এখনও কিছুটা পানি রয়েছে, অর্থাৎ যত ভিতরে যাবেন ততই হয়তো হাঁটু পানি পর্যন্ত থাকবে, কিন্তু সেখানে কোমর বা গলা পর্যন্ত পানি একসময় গত 2 দিন আগেও ছিল। তার মানে বলা হয় যে আসলে পানি কমতে শুরু করছে। তবে এখানকার যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানগুলো, সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলো যত দ্রুতই খোলা যায় ততই আসলে মানুষের বান পরবর্তী অর্থাৎ বন্যা পরবর্তী যে সংকটগুলো তৈরি হয়, স্বাস্থ্য ঝুঁকি থেকে শুরু করে নানা ধরনের সমস্যা তৈরি হয়, সেগুলো মোকাবেলায় কিছুটা কাজে দেবে। তো সে কারণে তবে যেহেতু সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যাতে বন্যা পরবর্তীতে তাদের পুনর্বাসন সহ যেসব সংকট বা সমস্যা আসবে সেগুলো সমাধানে এখন থেকে উদ্যোগ নিয়েছে। যদি তাই হয় তাহলে হয়তো একটা ভালো ফল পাবেন এখানকার দুর্গত। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। বৃষ্টি আর জলাবদ্ধতায় আজও স্থবির রাজধানী। 2 দিন ধরে ঢাকার সড়ক এই ডুবছে তো এই ভাসছে। বনানী বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন সড়কে আজও জলাবদ্ধতা দেখা গেছে। এমন অবস্থায় ঘর থেকে বের হয়েই ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও নগরবাসী পড়েন ভয়াবহ যানজটে। আষাঢ়ের রাজধানী ঢাকা যেন দুর্ভোগের নগরী। পানির তীব্রতায় ভেঙেছে সড়ক, বন্ধ হয়েছে একমুখী যান চলাচল। শাহজাদপুরে গুলশান লিংক রোডের এই করুণ অবস্থা রোববার সকাল থেকেই। বৃষ্টির পানিতে গুলশান লেক হয়েছে টইটুম্বুর। হাতের ঝিলমুখী পানির স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে ফুটপাত, স্থবির জনজীবন। বর্ষার সিজনে আগে যদি এইটা ভালো করে দেখতো যে কোন রাস্তাগুলো ক্ষতি হচ্ছে, কোনটা মানে বৃষ্টির কারণে ভেঙে যাইতে পারে, এরা যদি তাদেরকে থাকতো তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না, সরকার এত বড় ক্ষতিগ্রস্ত হতো না। পাইপটা তো রয়েছে, আরো বড় পাইপ ধরে রয়েছে, তুললাম এই রাস্তাটা এত ক্ষয়ক্ষতি আর জনদুর্ভোগের এত ক্ষয়ক্ষতি হয় না। গেল 2 দিন মিরপুরের ইসিবি চত্বর সংলগ্ন সড়কের এই পানি নামেনি। যাত্রীবাহী বাস ট্রাকের ওজনে খানাখন্দ তৈরি হয়েছে সবখানে। বাসটা পাওয়াই যাচ্ছে না, এই যে বৃষ্টির এই অবস্থা, আর এখন মনে হয় না বাস পাওয়া যাবে। 1 ঘন্টা হলে দাঁড়ায় আছে, এত জাম পড়ছে আজকে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে সীমিত করা হয়েছে যান চলাচল। এতে তীব্র জ্বর তৈরি হয়েছে ওই এলাকায়। দিনভর এমনই যানজট দেখা যায় রাজধানীর অনেক স্থানে। যে এই গলিতে পানি আছে, পানি ছাড়া কোনো জায়গায় নাই। টানা বৃষ্টিতে ডুবেছে নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটও। বৈরী আবহাওয়ায় মালামাল ক্ষতিগ্রস্ত হয়, বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য, কাস্টমার নাই, চলাফেরা করতে কষ্ট না। আমরা তো গরিব মানুষ, দোকান না খুললে তো আর রুজি করা যাবে না। আমরা চাই যে এখানে পানি নিষ্কাশনের সুষ্ঠু একটা ব্যবস্থা সরকার আমাদের করে দিক। রবিবার করাইল বস্তির অনেক ঘরেই ছিল পানির নিচে। সোমবার দুপুরে মেঘ কালো বৃষ্টি শুরু হতেই ফের বাড়ে পানির উচ্চতা, বাড়ে দুশ্চিন্তা। বৃষ্টি আসছিল তো এই কারণে পানিটা বেশি বাইরে গেছিল, আবার আজকে আবার রাত্রে আবার বৃষ্টিটা কম ছিল, আবার পানিটা কমে গেছিল, আবার পানিটা বৃষ্টিটা আবার বাড়তেছে, আবার বাইরে গেছে। এই ধরনের বৃষ্টিপাতে যে দুর্ভোগ তৈরি হয় সেই দুর্ভোগের কথায় তিনি বলছিলেন, এই দুর্ভোগ লাঘবে নিশ্চয়ই নগরকর্তা যারা আছেন তারা ব্যবস্থা নেবেন। মুষলধারে এমন বৃষ্টিতে নাকাল নিম্ন আয়ের এসব মানুষ। অবস্থা বেশি ভালো না হলেও কি করার আছে, প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ মাইনে নিতেই হবে। শরীর অসুস্থ হয়, ভালো হয়, তাও চালাইতে হয় গাড়ি। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন জলজট আর সড়কের বেহাল অবস্থা। নগরবাসী জানেন না স্থায়ী সমাধান হবে কবে। শুধুমাত্র বৃষ্টির পানির তোড়ে রাজধানীর একটি সড়ক এভাবে ভাঙ্গন দশায় পড়েছে, সবশেষ এমন কবে হয়েছিল সেটি হয়তো কারোরই মনে নেই। তবে রাজধানীর নিষ্কাশন ব্যবস্থার গলদ থাকার কারণে দিন শেষে এমন অবস্থায় পড়তে হচ্ছে নগরবাসীকে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। অতিবৃষ্টি, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে খালপাড় ও বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, দেশকে সুরক্ষিত রাখতে হলে গাছ রোপণের পাশাপাশি নিতে হবে যত্ন। পৃথক অনুষ্ঠানে জানান, 1 বছরে 41 লাখ পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। বরিশাল থেকে আরেফিন শাকিলের প্রতিবেদন, ছবি তুলেছেন আলামিন তালুকদার।
দায়িত্ব গ্রহণের পর প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গতানুগতিক আনুষ্ঠানিকতা বাদ দিয়ে প্রাধান্য দেন গাছের চারা রোপণে। সরকার প্রধানের নেতৃত্বে গৌরনদী উপজেলায় নতুন খনন করা শরিকল, বাটাজোর খালপাড়ে একযোগে ২৫০০ গাছের চারা রোপণ করা হয়। শিডোর আয়লার মতো ভয়াবহ দুর্যোগে প্রায় ক্ষতবিক্ষত উপকূলীয় অঞ্চল বাঁচাতেই সরকারের এই উদ্যোগ। ২০ কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই এবং ইনশাআল্লাহ আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। বৃক্ষরোপণের উৎসব ছড়িয়ে পড়ে নগরীর ৩০ গোডাউন খালপাড়ে। দেশীয় প্রজাতির ফুল ফলের সাথে প্রধানমন্ত্রী সেখানে রোপণ করেন বরিশালের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া আমড়া ও নারকেল গাছের চারা। নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। শুধু কনক্রিটের উন্নয়ন নয়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী করতে বরিশাল সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষায়। যদিও এমন উদ্যোগ বিএনপি সরকারের নতুন নয়। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় পরিবেশ অধিদপ্তর। খালেদা জিয়ার হাত ধরে নিষিদ্ধ হয় পলিথিন, সেই সঙ্গে প্রণয়ন হয় জাতীয় পরিবেশ নীতি। তারই সন্তান তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরে দেশে 25 কোটি গাছের চারা রোপণ করার। গৌরনদীতে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের মতামত শুনেন প্রধানমন্ত্রী। জানান, নারীদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতেই তার সরকারের এই পরিকল্পনা। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে প্রায় ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। এ সময় দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সকালে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাস্তার দুপাশে সরকার প্রধানকে স্বাগত জানাতে ছিল জনতার ঢল। আরেফিন শাকিল, যমুনা নিউজ, বরিশাল। স্বাস্থ্যমন্ত্রী সরাসরি না বললেও আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা থেকে সরে আসতে পারে মন্ত্রণালয়। এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে 3 শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ ও তদন্ত কমিটির সুপারিশ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আরেক দফা হাসপাতালটি পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এ সময় মন্ত্রী জানান, দুর্গত এলাকার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার তদন্তে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। তবে তদন্তের সুপারিশ বাস্তবায়ন ও সেখানে অধ্যয়নরত 3 শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিল আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। তা স্বাস্থ্য মন্ত্রণালয় আমলে নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, দে হ্যাভ রিমুভড দ্য বেকারি, আইসিইউ ইউনিটের দরজা জানালা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে, বলেছে তারা করতেছে এবং করেছে। আমাদের কাছে একটা নতুনভাবে আরেকটা ইন্সপেকশন চাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের অবহেলার কারণেই 6 নবজাতকের মৃত্যু হয়েছে। সেই অবস্থান থেকে সরছে না সরকার। পুনঃপরিদর্শনের পর তাদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি এখন পর্যন্ত সরে আসিনি, বাট ইটস এ কান্ট্রি। আমরা পরিদর্শন করব, পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক এ ডিসিশন, এনি কাইন্ড অফ ডিসিশন গভর্নমেন্ট। আর মামলা কী হবে এটা আইন জানে, জজ কোর্ট জানবে। এর আগে বন্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বন্যাপীড়িত এলাকায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বিশেষ প্রচেষ্টা নেওয়া হয়েছে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়। আমরা শুধু এক স্তরে মানুষের সেবার জন্য প্রস্তুতি নিইনি, আমরা 3টা স্তরে নিয়েছি। সকল প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা রেখেছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পানি শোধনের জন্য পর্যাপ্ত ট্যাবলেট প্রত্যন্ত উপজেলাগুলোতে সরবরাহ করা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন ও সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভ্যানমও মজুদ রয়েছে।
আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শিল্পপতি নুরুল ইসলাম ছিলেন দুর্নীতির বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদী বাতিঘর। কখনো আপোষ করেননি অন্যায়ের সাথে। একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে অবদান রেখেছেন দেশের উন্নয়নে। ছিলেন এক স্বপ্নবাজ মানুষ। তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে যমুনা টেলিভিশনে আয়োজিত স্মরণ সভায় দেশবরেণ্য এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন আলোচনায় অংশ নেয়া বক্তারা। স্বাধীনতা যুদ্ধের পর নতুন বাংলাদেশ গড়তে একজন শিল্প উদ্যোক্তা, একজন সাহসী স্বপ্নবাজ মানুষের ভূমিকা ও অবদান কেমন ছিল তা নিয়ে এক মনোমুগ্ধকর আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে অংশ নেন যমুনা পরিবারের এক ঝাঁক কাণ্ডারি। সবাই মানা করছিল যে আপনি অফিস করেন না। করোনার মধ্যে তো অস্থির হয়ে গেছিলেন যে অফিস করার জন্য। পাবেন এরকম মালিক? হাসপাতালে শুয়ে আছে এমন অবস্থায় আমরা বেতন পাইছি কিনা বলছে। যে আমার দেখা সবচেয়ে সাহসী মানুষের মধ্যে বাবুল সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব অন্যতম একজন, যে পৃথিবীর কোনো কিছুই তাকে ভয় কাবু করতে পারতো না। আয়রন ম্যান ছিলেন। আমরা ভবিষ্যতেও চাই উনি আমাদেরকে যা শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, সেটা পুরোপুরি তো আর আমরা পাবো না। আমাদের কাছ থেকে যার যার অবস্থান থেকে সেটা যেন আমরা অনুসরণ করি, আমরা সততার পথে থাকি। যিনি মাত্র ৩৯ বছরের কর্মময় জীবনে ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার এক অবিশ্বাস্য গল্প রেখে গেছেন আগামীর বাংলাদেশের জন্য, তিনি নুরুল ইসলাম বাবুল। নুরুল ইসলাম বাবুল বাইরে যেমন শ্রম দিয়েছেন, প্রতিষ্ঠান গড়েছেন, পরিবারের ক্ষেত্রেও তিনি অত্যন্ত নিষ্ঠাবান একজন স্বামী ছিলেন, পিতা ছিলেন, অভিভাবক ছিলেন। গত ১৫ বছরে যে ভয়াবহ তাণ্ডব আমরা দেখেছি, সেই তাণ্ডবের পরে তো এখন এটা আমরা বিশ্বাস করি যে দেশে কথা বলা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয়। সেই রকম একটা ঝুঁকিপূর্ণ পৃথিবীতে বসেও বিশাল প্রতাপশালী শাসকদের সামনে দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে নিজেকে জাহির করেছেন এবং বলেছেন, আমার পত্রিকা, আমার চ্যানেল কারো কাছে মাথা বিক্রি করে না। উনি চাইতেন যমুনা টেলিভিশন পৃথিবীতে শীর্ষ টেলিভিশন হিসেবে থাকবে, প্রতিষ্ঠিত হবে। আমরা সেটা ধারণ করেছি এবং এখনো আমরা সেটা ধারণ করে চলি এবং এখনো আমরা আপোষহীনভাবে চলি। রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে বিশাল এই শিল্প গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার কঠিন দায়িত্ব পালন করছেন নুরুল ইসলামের সহধর্মিণী। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার হবে, আমি এইভাবে আমি এগিয়ে যেতে চাই। ওনার সবসময় একটা জিদ তার ভিতরে ছিল, তার মেধা ছিল, তার শক্তি ছিল, তার বল ছিল। অন্যের সাহায্যে তিনি ভর করে হাঁটতে শিখে নেই। তিনি তখনই একদিকে ব্যবসা বাণিজ্য আর এদিকে তিনি আমাকে বিয়ে করেন। এর আগে সকালে বনানীতে শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন পরিবারের সদস্যরা। তাকে জান্নাতের মহান সম্মানিত আসনে সমাসীন করেন মাওলা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর সহ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ ছিল যমুনা নিউজে।